জিয়ার কবর জিয়ারত করছেন সাধারণ মানুষ। সকাল থেকে ভিড় করছেন অনেকে, মাগফিরাত কামনায় দোয়া। রাজশাহীর পুঠিয়ায় ট্রাক উল্টে নিহত 4। রাজধানীতে সিএনজি অটোরিকশার সঙ্গে সংঘর্ষে 2 মোটরসাইকেল আরোহীর মৃত্যু। বছরের প্রথম দিনেই নতুন বই পাচ্ছেন প্রাথমিক শিক্ষার্থীরা। 15 জানুয়ারির মধ্যে হাতে পাবে মাধ্যমিকের শিক্ষার্থীরাও। চাঁপাইনবাবগঞ্জে ভোটের উত্তাপ, মাদক প্রতিরোধে উদ্যোগ চান ভোটাররা। চান যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন। এবং ঝুঁকি নিয়ে অবৈধভাবে সমুদ্রপথে স্পেন যাওয়ার চেষ্টা অভিবাসীদের। 1 বছরে প্রাণ হারিয়েছে অন্তত 4000। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমার্শন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। আমন্ত্রণ, সংবাদ সকালে শুনছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। এবারে পুরো খবর। কোটি মানুষের শ্রদ্ধা ভালোবাসায় চিরশায়িত হলেন দেশের রাজনীতির মহাকাব্য, গণতন্ত্রের মাতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদ সদস্য, রাজনীতিক, কূটনীতিক সহ বিশিষ্টজনরা। আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে জানাজার কাতার। শেষ বিদায় মায়ের জন্য দেশবাসীর দোয়া চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাইফুল রিপনের প্রতিবেদন। লাখো মানুষের অপেক্ষা। শেষবারের মতো জাতীয় সংসদ ভবনে আসবেন বাংলাদেশের রাজনীতির মহাকাব্য, আপসহীন নেত্রী, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কফিনে শুয়ে এলেও তার প্রতি শ্রদ্ধা জানাতে জনতার ঢল। বেলা 12টার দিকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আনা হয় খালেদা জিয়ার নিথর দেহ। উপচে পড়া ভিড় ঠেলে জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিক, কূটনীতিক, রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার শীর্ষ ব্যক্তি, 3 বাহিনী প্রধান সহ সামরিক, বেসামরিক, ঊর্ধ্বতন কর্মকর্তারা। কাঁধে কাঁধ মিলিয়ে জানাজায় প্রধান উপদেষ্টার পাশে দাঁড়ান খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান সহ বিভিন্ন দলের প্রধান ও বিশিষ্টজনেরা। আল্লাহু আকবার। নামাজ পরিচালনা করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। ততক্ষণে জানাজার কাতার ছাড়িয়েছে মানিক মিয়া এভিনিউ, বিজয় সরণি, আগারগাঁও, ফার্মগেট, কারওয়ান বাজার সহ আশেপাশের কয়েক কিলোমিটার। জানাজা স্থল রূপ নেয় জনসমুদ্রে। জানাজার আনুষ্ঠানিকতায় পরিবার ও দলের পক্ষ থেকে সবার উদ্দেশ্যে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মা খালেদা জিয়ার জন্য দোয়া চান তিনি। মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। জানাজা শেষে প্রিয় নেত্রীকে চিরবিদায় জানাতে তৈরি হয় আবেগঘন পরিবেশ। চোখের জলে প্রিয় নেত্রীকে বিদায় দিলেন দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ। খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো সম্পন্নের মধ্য দিয়ে দেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে বিএনপির নেতৃত্বে, এমনটিই বিশ্বাস সাধারণ মানুষের। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। লাখ লাখ মানুষের অশ্রুসিক্ত দোয়ায় চিরশায়িত হলেন স্বামীর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। বুধবার বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়। এ সময় নিজ হাতে মাকে কবরে নামান ছেলে তারেক রহমান। দাফন শেষে রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টার পক্ষে ও 3 বাহিনী প্রধান সহ সরকারের শীর্ষ ব্যক্তিরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। আরও জানাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্না। দীর্ঘ কারাবাস, অসুস্থতার দেয়াল ভেঙে চিরনিদ্রায় শায়িত হলেন এক মহিষী নারী, আর এই বিষাদে ভাসল পুরো জাতি। জানাজার নামাজ শেষে বিকাল 4:15টার দিকে সংসদ ভবন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় জাতীয় পতাকায় মোড়া লাশবাহী গাড়িতে করে মরদেহ দেওয়া হয় জিয়া উদ্যানে।
আর সেখানে ফ্রিজার ভ্যান থেকে নামানো হয় তার মরদেহ। পরে ফুলে মোড়ানো ভ্যানে বেগম খালেদা জিয়ার মরদেহ আনা হয় সমাধি চত্বরে। এ সময় বেগম খালেদা জিয়ার মরদেহবাহী কফিন 3 বাহিনীর সদস্যরা কাঁধে তুলে নেন কবরের পাশে। দাফনের জন্য নিজ হাতে মায়ের মরদেহ কবরে নামান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর সেখানে চিরনিদ্রায় শায়িত হন আপসের নেত্রী বেগম খালেদা জিয়া। পরে একে একে জুবাইদা রহমান, জাইমা রহমান, আরাফাত রহমান স্ত্রী শর্মিলা রহমান সহ পরিবারের সদস্যরা সাবেক প্রধানমন্ত্রীর কবরে মাটি দেন। দাপন শেষে 3 বাহিনীর প্রধানের উপস্থিতিতে বেগম খালেদা জিয়াকে দেওয়া হয় রাষ্ট্রীয় গার্ড অফ অনার, দেওয়া হয় গান স্যালুট। এ সময় বেজে ওঠে বিয়োগলের করুণ সুর। পরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে 3 বাহিনীর প্রধানরা ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় বিএনপির পক্ষে ফুল দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে একে একে আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজানা হাসান ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দাপন শেষে 1 মিনিটের জন্য নীরবতা পালন করা হয়। দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার দাফনের মধ্য দিয়ে জিয়া উদ্যানে পরিসমাপ্তি ঘটল এক বর্ণাঢ্য ঘটনাবহুল রাজনৈতিক অধ্যায়ের। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। জিয়া উদ্যানের প্রবেশমুখ আজকে রাখায় দূর থেকেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করছেন মানুষ। সামনে থেকে কবর জিয়ারত করার সুযোগ দাবি করেছেন তারা। বৃহস্পতিবার ভোরে সূর্য ওঠার আগে বেগম জিয়ার কবর জিয়ারত করতে জিয়া উদ্যানে আসতে থাকেন রাজনৈতিক নেতাকর্মী ও জনসাধারণ। তবে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়ায় তার কবরের নিরাপত্তার জোরদার করেছে পুলিশ। তাই দূর থেকে দুহাত তুলে প্রার্থনা করছেন মানুষ। খালেদা জিয়া যেন জান্নাতবাসী হন সে দোয়া করছেন তারা। গতকালকে বাংলাদেশের মানুষটা ইতিহাস হয়ে রইল যে এত বড় জানাজা পৃথিবীর অন্য কোনো দেশে কারো হয়েছে কিনা আমার জানা। তিনি সকল কিছুর ঊর্ধ্বে, আজকে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ঊর্ধ্বে। সারা বাংলাদেশে একটা শোকের ছায়া নেমে এসেছে। আমাদের বলার ভাষা নাই। আমরা কালকে এসে জানাজায় অ্যাটেন্ড করতে পেরেছি, এটাই আমাদের কাছে আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি এবং তাকে আমরা দোয়া করি। আমি নিজে দোয়া করি আল্লাহ পাক তাকে যেন জান্নাতের সর্বোচ্চ মোকাম দান করেন। দর্শক, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারতের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। যুক্ত হচ্ছে হিমেল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। খালেদা জিয়ার কবর জিয়ারতে আসা মানুষের ভিড় কেমন দেখছেন, কি বলছেন তারা প্রিয় নেত্রীকে নিয়ে, জানাবেন। অবশ্যই আপনি জানেন, আজ সকাল থেকে আমরা এই বেগম জিয়ার কবর জিয়ারত ব্যাপারে আমরা এই জিয়া উদ্যান পর্যবেক্ষণ করছি। আমরা যেটা দেখছি যে সকাল থেকেই কিন্তু নেতাকর্মীদের ভিড় আমরা দেখতে পেরেছি। তবে ফজর নামাজের পরপর কিন্তু বেশ ভিড় লক্ষ্য করা যায়। তার পরপর থেকে এখানে নেতাকর্মী, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের সংখ্যা এবং জনসাধারণের সংখ্যা কম ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখন আস্তে আস্তে আমরা দেখছি যে এখানকার জনসাধারণ বেশ সমাগম হচ্ছে এবং বেগম জিয়ার কবর জিয়ারতের জন্য তারা চেষ্টা করছেন। কিন্তু রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়ায় এখন পর্যন্ত কিন্তু এই যে জিয়া উদ্যান রয়েছে, এই জিয়া উদ্যানে যে আশেপাশের এলাকা রয়েছে সেখানে কিন্তু রাস্তাগুলো আটকে দেওয়া হয়েছে এবং জনসাধারণের জন্য কিন্তু এখনো উন্মুক্ত করা হয়নি। আমরা দেখছি যে রাজধানী ছাড়াও ঢাকার দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু নেতাকর্মীরা আসছেন, সাধারণ মানুষ আসছেন কবর জিয়ারত করতে। কিন্তু এখনো যেহেতু সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয় নাই, সেই জন্য তারা আসলে কবর জিয়ারত করতে পারছেন না। তারা যেটি বলছেন যে অনেক দূর থেকে এসেছেন কবর জিয়ারত করতে, কিন্তু আসলে উন্মুক্ত করতে পারলে আসলে কবর জিয়ারত করতে পারতেন। সেটি কবর জিয়ারত না করে তারা বাইরে থেকে দোয়া করে আসলে অনেকে চলে যাচ্ছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনি কোথা থেকে এসেছেন এবং কবর জিয়ারত করতে পেরেছেন? আমি আছি অভয়নগর নোয়াপাড়া যশোর থেকে এসেছি। আমরা কবর জিয়ারতের জন্য এসেছিলাম, কিন্তু আমরা প্রবেশ করতে পারিনি বা প্রবেশ করতে দেয়নি, তার জন্য আমরা কবর জিয়ারত না করে আমরা ফিরে চলে আসি। আপনি একটু জানাবেন কোথা থেকে এসেছেন? মানে অভয়নগর নোয়াপাড়া থেকে গেছি যশোর। আমরা কবর জিয়ারত করার জন্য এই উদ্দেশ্যে আসছিলাম, তা ইনশাল্লাহ কবর জিয়ারত করতে পারিনি, আমাকে ঢুকতে দেয়। আপনি কোথা? যশোর থেকে, যশোর সদর থানার ওই বসিন্দে ইউনিয়নের সাধারণ সম্পাদক আমি। আমার নাম ইসহাক। তা আমি ওইখান থেকে আইছিলাম কবর জিয়ারত করে, আজ জানা যাইছিলাম, সেখানে কবর জিয়ারত করতে ঢুকতে দেয়নি। আমরা এখন
ফিরে বাসায় ফিরে যান। আপনি একটু জানাবেন যে কোথা থেকে এসেছেন আপনি? আমি মৌলভীবাজার জেলা কুলাউড়া উপজেলা থেকে আসছি। আমি গতকালকে রাত্রে আসছিলাম, জানাতে আসতে পারি নাই। ভাবছিলাম যে বেগম জিয়ার কবরটা একটু জিয়ারত করে যাব, একটু দেখে যাইব, কিন্তু ওরা ঢুকতে দিচ্ছে না। আমরা তো জানি না আমরা ঢুকতে পারবো না বইলে, ওইটা আমরা নিউজ পাই নাই, এই জন্য আসছি। যদি আজকে পর্যন্ত ঢুকতে দেয় আমরা থাকবো, আর যদি ঢুকতে না পারি তাহলে আমরা আজকে চলে যাব। ধন্যবাদ। ওনারা যেটি বলছিলেন যে রাজধানীতে তারা এসেছেন, ঢাকার বাইরে থেকে এসেছেন কবর জিয়ারত করতে, এবং তারা আহ্বান জানাচ্ছেন যেন দ্রুত সময়ে জনসাধারণের উন্মুক্ত করে দেওয়া হয় এবং কবর তারা জিয়ারত করতে পারেন। অন্যদিকে আমরা এখানকার দায়িত্বরত নিরাপত্তা কর্মী যারা রয়েছেন অফিসারদের সাথে কথা বলি, তারা যেটি বলছেন যে যখন অনুমতি আসবে তখনই খুলে দেওয়া হবে এবং সবাই কবর জিয়ারত করতে পারবে। রাজধানীর জিয়া উদ্যানে বেগম জিয়ার কবর জিয়ারত সম্পর্কে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। অতসী। হিমেল, ধন্যবাদ আপনাকে। দর্শক, জিয়া উদ্যান থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী হিমেল, এবং যেমনটি তিনি জানালেন বেগম জিয়ার কবর জিয়ারতে কিন্তু সকাল থেকেই আসছেন মানুষ। রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাক চাপায় 4 জন নিহত, 1 জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঝলমলিয়া বাজারের কলাহাটে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ট্রাক চাপা পড়ে ঘটনাস্থলেই 4 জন নিহত হয়। বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সরার হোসেন জানান, এ সময় আরও 1 জন গুরুতর আহত হয়। পরে আহতকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাজধানীর মালিবাগ মৌচাক ফ্লাইওভারের সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। নিহতরা হলেন অটোরিকশার চালক নয়ন তালুকদার ও মোটরসাইকেল চালক ইয়াসিন আরাফাত আশিক। বৃহস্পতিবার সকালে ফ্লাইওভারটির মৌচাক অংশে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষ অবস্থায় 2 জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, মৌচাক ফরচুন মার্কেট সংলগ্ন ফ্লাইওভারের ক্রসিংয়ে মুখোমুখি সংঘর্ষ হয় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের। এতে অটোরিকশা ও মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাদের 2 জনকেই মৃত ঘোষণা করেন। জানা যায়, নয়ন তালুকদারের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়। বর্তমানে যাত্রাবাড়ি ধলপুরে থাকতেন তিনি, আর নিহত ইয়াসিন থাকতেন দক্ষিণ মুক্তায়। মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। উৎসব না হলেও বছরের প্রথম দিন আজ নতুন বই হাতে পেতে যাচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীরা। নতুন বইয়ের বিষয়বস্তুতে যুক্ত হয়েছে 24-এর গণ অভ্যুত্থান। ছাপানো হয়েছে 2 কোটি গাইড বইও। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা জানিয়েছেন, শতভাগ বই উপজেলা পর্যায়ে পৌঁছেছে। সেই সঙ্গে জানুয়ারির মাঝামাঝিতে মাধ্যমিকের শিক্ষার্থীরা সব বই হাতে পাবে বলছে এনসিটিবি। এইচ ডলারের ক্যামেরায় ঝর্ণা রায় রিপোর্ট। বছরের প্রথম দিন উৎসব করে নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার রীতি শুরু হয় 2010 সাল থেকে, কিন্তু গত বছর ভাটা পড়ে এই উৎসবে। কোনো রকম উৎসব ছাড়াই শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। ব্যতিক্রম হচ্ছে না এবারও। তবে প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় বলেছেন, উৎসব না হলেও বছরের প্রথম দিনই বই পাবেন প্রাথমিক শিক্ষার্থীরা। উৎসব করে বই দিচ্ছি না, কিন্তু আমরা ওই স্কুলগুলো নিজেদের উদ্যোগেই তারা তো একটা আনন্দ উৎসবের মধ্যে বইগুলো দেয়, সেইভাবে তারা দেবে। এবং আমরা জানুয়ারির প্রথম দিনেই সবগুলো স্কুলে সবগুলো বই দিতে পারবো বাচ্চাদের। 2026 শিক্ষাবর্ষের জন্য প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এবার 8,59,25,379টি বই ছাপা হয়েছে। এরই মধ্যে উপজেলা পর্যায়ে পৌঁছেছে এসব বই। বিষয়বস্তুতে কিছু পরিবর্তনের পাশাপাশি এবার অভিভাবকদের জন্য 2 কোটি গাইড বইও ছাপা হচ্ছে। আমাদের মনে হয়েছে আমাদের অভিভাবকদের জন্য গাইড বই থাকা দরকার। তাদের শিশুদের ডেভেলপমেন্টটা কিভাবে হয়, তার যদি একটা আইডিয়া থাকে, তার কাছে কি এক্সপেক্টেড, তার সঙ্গে কেমন আচরণ করা দরকার, কেমনটা করা দরকার না, কিংবা স্কুলের সঙ্গে তাদের সম্পর্কটা কেমন হওয়া উচিত, সেই সব বিবেচনা করে আমরা কিন্তু একটা গাইড বই তৈরি করেছি, অভিভাবক নির্দেশিকা। এবং এই বইটা আমরা ছাপার জন্য এখনই দিয়ে দিচ্ছি। এবং এইটা আমরা যেসব শিশুরা আমাদের প্রাইমারি বই পাচ্ছে, প্রত্যেকের অভিভাবকও আবার
ওই গাইড বই পাবে। এদিকে মাধ্যমিকে বছরের প্রথম দিন নতুন বই পৌঁছানো নিয়ে যে জটিলতা দেখা দেয় তা কেটে গেছে বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির কর্মকর্তারা। তারা বলছেন বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা নতুন বই পাবেন। পয়লা জানুয়ারিতে মাধ্যমিকের প্রত্যেকটা শিক্ষার্থী বই পাবে। হ্যাঁ, এখন সবগুলো বই পাবে কিনা এটা হচ্ছে প্রশ্ন। আমাদের যেটা প্রত্যাশা সেটা হচ্ছে আমরা 70% বই যাবে, আমাদের অ্যাটলিস্ট 70% বই চলে যাবে আপনার 7 এবং 8-এর মানে 1 জানুয়ারিতে। আর 15 তারিখের মধ্যে আমরা আশা করছি জানুয়ারি 15 তারিখের মধ্যে সবগুলো বই যাবে। এছাড়া আমাদের বেল পদ্ধতি যে বইগুলো সেগুলো যাবে 1 তারিখে পাবে শিক্ষার্থীরা। এটা সবসময় দেরি হতো আগে। আমাদের নৃগোষ্ঠীর যে বইগুলো আছে সেগুলো দেরি হতো আগে, সেগুলো 1 তারিখে যাবে। আমাদের কারিগরি যে বইগুলো সেগুলো যাবে। আমি মনে করি যে আমরা খুবই ভালো একটা অবস্থানে আছি। 2026 শিক্ষাবর্ষের জন্য মাধ্যমিক পর্যায়ে 11.5 কোটি পাঠ্য বই ছাপানোর কথা রয়েছে। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। নতুন বছরের প্রথম দিনে প্রাথমিক শিক্ষার্থীদের নতুন বই বিতরণ কার্যক্রম উদ্বোধন হয়েছে। বিস্তারিত জানাতে রাজধানীর আগারগাঁওয়ে একটি বিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তন্দ্রা তারণ্য। তন্দ্রা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আজ কারা বই পাচ্ছেন এবং সব বই কি দেয়া হচ্ছে কিনা জানাবেন। ছোট ছোট শিশুদের আসলে অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে কিন্তু এটা হচ্ছে আমি আছি আমার বাসার সাথে পাশে এখানে এই শিশুরা কিন্তু আসলে নতুন হচ্ছে নতুন বই তারা হাতে পেয়েছে এবং হাতে পাওয়ার পর হিসেবে তারা আসলে তাদের মধ্যে একটা উৎসাহ সেটি কিন্তু আসলে কাজ করছে এবং তারা প্রত্যেকে আসলে খুবই খুশি হলে তারা তাদের বই নিয়ে নিয়েছেন, তাদের সাথে কথা হচ্ছে, তারা বাবা জানাচ্ছিল যে আসলে বছর প্রথমে তারা হইতে কতটুকু খুশি এবং সবাই আসলে নতুন বই হাতে পেয়েছে। সেক্ষেত্রে আমি কিন্তু একটা বিষয় যেখানে নতুন বই বিতরিত হয়েছে আসলে যেটা বলেছেন যে আসলে এই নতুন বই শুধুমাত্র শিশুদের জন্য নয়, এবার কিন্তু আসলে শিশুদের পাশাপাশি অভিভাবকদের জন্য আসলে শিশুদের দিক নির্দেশনা আসলে শিশুদের দিক নির্দেশনা দেওয়ার জন্য কিন্তু অভিভাবকদের জন্য একটি গাইড কিন্তু ছাপা হচ্ছে এবং সেটিও কিন্তু আসলে খুব শীঘ্রই আসলে তারা হাতে পেয়ে যাবেন। পাশাপাশি তিনি কিন্তু বলেছেন যে আজকে আসলে এবছর শতভাগ মানসম্পন্ন বই আজকে শিশুদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে সেই বইগুলো পৌঁছে যাবে। আমরা একটু 1-2 জন শিক্ষার্থীর সাথে কথা বলবো, এই ক্ষুদে পাঠকের সাথে একটু কথা লাগছে নতুন বই হাতে পেয়ে। নতুন বই হাতে পেয়ে আমার খুব ভালো লাগছে। বাসায় যে কি বই পড়া হবে আজকে থেকেই নাকি আরো পরে পড়া শুরু? আজকের থেকে হবে। নতুন বই পড়তে ভালো লাগে নাকি? নতুন বই পড়তে ভালো লাগে। ধন্যবাদ। আমরা আরো 1-2 জনের সাথে একটু কথা বলবো। আপু, এই যে আজকে নতুন বই হাতে পেলে তোমাদেরকে উপদেশটা নিজের হাতে বই তুলে দিয়েছে, কেমন লাগছে আসলে? আমার নতুন বই পেয়ে অনেক ভালো লাগছে। নতুন বইয়ের গন্ধ সুখে আবার পড়তে পড়ে চাই। আমি অনেকদিন অপেক্ষায় ছিলাম নতুন বই কবে পাবো, তাই আমার অনেক খুশি লাগছে। ধন্যবাদ। যেমনটা বলছিলে আসলে যে নতুন বইয়ের ঘ্রাণ তাদের ভালো লাগে, তারা নতুন বই পেয়ে আসলে সবাই অনেক বেশি খুশি। এই খুশি আসলে কোনোভাবেই বর্ণনা করার মতো নয়, এমনটা কিন্তু শিশু এই ক্ষুদে পাঠকরা কিন্তু তারা বলছে। এবং এই নতুন বই হাতে পাওয়ার পরে আমরা যে উচ্ছ্বাস পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে, বিশ্ববিদ্যালয়ের পাশেই আসলে আবুল বাশার সরকার বিশ্ববিদ্যালয়ের পাশে, এবং এখানে কিন্তু আসলে এই পুরো বিদ্যালয় জুড়ে কিন্তু তাদের মধ্যে যে উচ্ছ্বাস সেটি কিন্তু আসলে পুরোপুরিভাবে এখানে দেখা যাচ্ছে। তো অথচ এই ছিল আমার কাছে আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সর্বশেষ। তন্দ্রা, ধন্যবাদ আপনাকে। দর্শক, বছরের প্রথম দিনেই বই পাচ্ছেন প্রাথমিকের শিক্ষার্থীরা এবং ক্ষুদে শিক্ষার্থীদের উচ্ছ্বাসই তুলে ধরছিলেন আমাদের সহকর্মী। দর্শক, বছরের প্রথম দিনে নতুন বই নিয়ে এবার নড়াইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। নতুন বই হাতে পেয়ে কি বলছেন শিক্ষার্থীরা, তারা আসলে কতটা উচ্ছ্বসিত জানাবেন। জি ধন্যবাদ। যেমনটি বলছিলেন, সারা দেশের মতো কিন্তু নড়াইলেও বিভিন্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের মাধ্যমে কিন্তু বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রতি বছর কিন্তু বিভিন্ন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু বই বিতরণের কার্যক্রম
হলেও এবছরে কিন্তু সেরকমের কোনো কার্যক্রম নেই, কারণ বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু কারণে কিন্তু যে রাষ্ট্রীয় শোক চলমান রয়েছে, সেই শোকের কারণে কিন্তু কোনো ধরনের কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই কিন্তু শিক্ষার্থীদের মাধ্যমে কাছে বই বিতরণ করা হচ্ছে। শিক্ষক মন্ডলীরাই কিন্তু এই বই বিতরণ করছে শিক্ষার্থীদের কাছ থেকে। তবে শিক্ষার্থীরা নতুন বছরের প্রথম দিনে বই পেয়ে কিন্তু তারা ব্যাপক আনন্দিত এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু তারা বই গ্রহণ করছেন। আমরা এখানে শিক্ষার্থীদের কথা বলেছি, তারা জানিয়েছেন যে আসলে বছরের প্রথম দিনে নতুন বই পাওয়া সত্যিই একটি আনন্দের ব্যাপার এবং আমাদের যে লেখাপড়ার গতি কিন্তু বাড়বে এই নতুন বই পাওয়ার কারণেই। তো আমরা একজন শিক্ষার্থীর কাছ থেকে একটু জানার চেষ্টা করছি যে আসলে নতুন বই পেয়ে তাদের কেমন লাগছে, একটু যদি কেমন লাগছে এই নতুন বই পেয়ে। সত্যি বলতে অনেক ভালো লাগছে, নতুন বই পেয়ে নতুন কিছু জানতে পারবো, নতুন ক্লাসে ওঠার আনন্দ, সবকিছুই ভালো লাগছে। সবকিছু দেখে বেশ ভালো লাগছে এবং নতুন ক্লাসে উঠতে পেরেও বেশ ভালো লাগছে। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে যেমনটি শুনছিলেন যে আমরা একজন শিক্ষার্থী জানাচ্ছিলেন যে আসলে নতুন বই পেয়ে তার অনেক ভালো লাগছে। আমরা একটু জানার চেষ্টা করছি এখানকার যে প্রধান শিক্ষক রয়েছে উজির আলীর কাছ থেকে। আমরা এটা নড়াইল কালেক্টরেট কলেজ স্কুলের যে প্রধান শিক্ষক উজির আলীর কাছ থেকে জানতে চাইবো আসলে কত শিক্ষার্থী রয়েছে এবং তাদের নতুন বই বিতরণ করতে পেরে কেমন লাগছে। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে, দেশবাসীকে শুভ নববর্ষ। আমাদের নড়াইল কালেক্টরেট স্কুলে প্রায় 5 শতাধিক শিক্ষার্থী রয়েছে এবং সকলের হাতে আমরা এই নতুন বছরের প্রথম দিনেই তাদের হাতে আমরা বই তুলে দিতে পেরেছি। এজন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সংশ্লিষ্ট সকলের প্রতি এবং যারা এই সাথে সংশ্লিষ্ট রয়েছে এবং শিক্ষার্থীদের প্রতি অনেক ভালোবাসা বেড়ে গেছে। তাদের হাতে নতুন বই আমরা তুলে দিতে পেরেছি। তারা নতুন বছরটাকে সুন্দরভাবে তাদের জীবনকে সাজানো গোছানোর মতো করে সুন্দরভাবে তাদের পড়ে তাদের জীবনকে তারা সমৃদ্ধ করতে পারবে নতুন বই পেয়ে। আসলে ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে নড়াইলে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু নতুন বই বিতরণ করছে শিক্ষার্থীদের মাঝে। তার এই ছিল নড়াইল থেকে সর্বশেষ। শরীফুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, নড়াইল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শরীফুল। এবং নড়াইল আসলে বছরের প্রথম দিনে প্রাথমিকের শিক্ষার্থীরা যে বই পাচ্ছেন, বই বিতরণ হচ্ছে, সেই বিষয়ে জানাচ্ছিলেন তিনি। দর্শক, মালিবাগ মৌচাক ফ্লাইওভারের দুর্ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিয়া আকাশ। যুক্ত হচ্ছে আকাশ। একটা দুর্ঘটনা হয়ে গেছে, একদম মুখোমুখি সংঘর্ষ সিএনজি এবং অটোরিকশার। এক্ষেত্রে কি দেখছেন, সেখানকার পরিস্থিতি আমাদের জানাবেন। অতসী ভয়াবহ পরিস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আমরা এখন অবস্থান করছি কিন্তু ঠিক যে স্থানটিতে মোটরসাইকেল এবং সিএনজি মুখোমুখি সংঘর্ষে আসলে পরিণত হয়েছিল এবং দুর্ঘটনার কবলে পড়েছিল, ঠিক সেই স্থানটি আপনাদেরকে যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনেই কিন্তু এই যে সিএনজিটি লক্ষ্য করতে পারছেন দুমড়ে মুচড়ে গিয়েছে। অত্যাধিক পরিমাণে কিন্তু রক্ত এখনো পর্যন্ত নিচে পড়ে আছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি। এবং মুখোমুখি সংঘর্ষে কিন্তু সিএনজি চালক এবং মোটরসাইকেল চালক যে দুজন ছিলেন, দুজনই কিন্তু নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তারা কিন্তু যেহেতু ভোর রাতে অর্থাৎ 5টার দিকে কিন্তু তারা এই ফ্লাইওভার ধরেই কিন্তু সারা রাতে কর্মব্যস্ততা শেষে কিন্তু তারা বাড়ির দিকে ফিরছিলেন আমরা যেমনটি জানতে পেরেছি। ঠিক সেই মুহূর্তে কিন্তু ঠিক এই স্থানটিতে অর্থাৎ মৌচাক মার্কেটের সামনের যে অংশটি রয়েছে, ফ্লাইওভারের ঠিক মিডল পয়েন্ট যেটি রয়েছে, সেই অংশটিতে কিন্তু এসে মুখোমুখি সংঘর্ষে আসলে দুর্ঘটনার কবলে পড়ে মোটরসাইকেল এবং সিএনজি। এবং ঘটনাস্থলেই কিন্তু গুরুতর অবস্থায় আহত হয় কিন্তু মোটরসাইকেল আরোহী এবং সিএনজি চালক। আমরা আরও যেমনটি জানতে পেরেছি, মোটরসাইকেলের পেছনে কিন্তু আরও একজন ছিল, তাকেও কিন্তু হসপিটালে ভর্তি করা হয়েছে, যদিও তিনি এখনো পর্যন্ত বেঁচে আছেন বলে আমরা জানতে পেরেছি। আপনাদেরকে যদি দেখাই, ঠিক মোটরসাইকেলের আপনার সামনের যে চাকাটি রয়েছে, সেই চাকাটি কিন্তু ভেঙে আমরা দেখতে পাচ্ছি সিএনজির ভেতরে ঢুকে গিয়েছে এবং মোটরসাইকেলটির এমন পরিস্থিতি যে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই একদম দুমড়ে মুচড়ে গিয়েছে কিন্তু মোটরসাইকেলটি। এবং সিএনজির অবস্থাও কিন্তু একই রকম। এবং এখনো পর্যন্ত কিন্তু এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা ছিলেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন, তারা কিন্তু চারিপাশ কিন্তু তারা দেখছেন এবং এই দুর্ঘটনা কবলিত গাড়িটিকে উদ্ধার করার জন্য কিন্তু র্যাগারও ইতিমধ্যে চলে এসেছে। আমরা যেমনটি জানতে পেরেছি, সিএনজি চালক যিনি ছিলেন নয়ন তালুকদার, তার বয়স কিন্তু ছিল 70 এবং তিনি কিন্তু ঘটনাস্থলেই কিন্তু ভয়াবহ রকম আঘাতের শিকার হন এবং এখানেই কিন্তু তিনি
মোটামুটি বলা যায় এখানেই তার আসলে মৃত্যুটা হয়েছে। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক কিন্তু তাকে মৃত ঘোষণা করে। এবং সে সিএনজি চালকের রক্ত যদি আপনাদেরকে আমি দেখাই, এখনো পর্যন্ত কিন্তু সিএনজির ঠিক নিচের অংশে কিন্তু আপনি দেখতে পাবেন ছোপ ছোপ রক্ত কিন্তু এখন এই জায়গার মধ্যে পড়ে রয়েছে। এবং কি বলবো আসলে বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। যে পরিস্থিতি এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে এটি খুবই হৃদয় বিদারক, খুবই আসলে ঠিক হৃদয়ে লাগার মতো একটি পরিবেশ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। অতসী আমি যদি বলি, এখন কিন্তু তাদের যে আনুষ্ঠানিক উদ্ধার যে কার্যক্রম সেটি কিন্তু এখন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কিন্তু পরিচালনা করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু রেকার কিন্তু তারা এখানে নিয়ে এসেছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তো এই দুর্ঘটনা কবলিত গাড়িগুলোকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হবে। অতসী, এই ছিল বালিবাগ মৌচাক ফ্লাইওভারের উপর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, মালিবাগ ফ্লাইওভারে সিএনজি এবং মোটরসাইকেলের সংঘর্ষে দুইজনই নিহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আকাশ। এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিন পালিত হচ্ছে আজ। এরই অংশ হিসেবে রাষ্ট্রীয় সহ দেশের সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানে অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা। কালো ব্যাজ ধারণ করেছেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতরা। সাধারণ মানুষও কালো ব্যাজ ধারণ করেছেন। রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে নিউ ইয়ার উদযাপন করা হচ্ছে না। দেখছেন সংবাদ সকাল। স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই ড্রিম হাউস স্কুল প্রজেক্ট হোক বা লাইফ প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আজ থেকে জমানো টাকা তুলতে পারবে একীভূত 5 ব্যাংকের আমানতকারীরা। নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে প্রাথমিকভাবে চলতি ও সঞ্চয় হিসাব থেকে সর্বোচ্চ 2 লাখ টাকা উত্তোলন করা যাবে। আর যাদের আমানত 2 লাখ টাকার বেশি, তাদের ক্ষেত্রে বাকি অর্থ তোলা যাবে কিস্তিতে। তবে কিডনি ডায়ালাইসিস ও ক্যান্সারে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে শর্ত প্রযোজ্য হবে না। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের আমানতকারীরা এই সুযোগ পাবেন। এবার আইডিএলসি জনতার ভোট। সীমান্ত ঘেঁষা উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জ। সুমিষ্ট আমের জন্য বিশ্বজুড়ে খ্যাতি থাকলেও এখন জেলা জুড়ে আলোচনার কেন্দ্রে রাজনীতি। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে সাধারণ ভোটারদের ভাবনায় প্রাধান্য পাচ্ছে দীর্ঘদিনের অবহেলিত স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন এবং মাদকের বিস্তার রোধ। একই সঙ্গে জেলার অর্থনীতির প্রাণ আম নিয়েও সাধারণ মানুষের প্রত্যাশা আকাশচুম্বী। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি তারেক রহমানকে সঙ্গে নিয়ে তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। উত্তর পশ্চিমাঞ্চলের সীমান্ত ঘেঁষা জেলা চাঁপাইনবাবগঞ্জ। 1744 বর্গ কিলোমিটারের এই জেলা আমের রাজধানী হিসেবে পরিচিত। তবে বর্তমান সময়ে আমের সুমিষ্ট ঘ্রাণ না থাকলেও বইছে ভোটের হাওয়া। সবখানে চলছে জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা। জেলার 3টি সংসদীয় আসনে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। তাদের ভাগ্য নির্ধারণ করবে জেলার 14,29,660 জন ভোটার। সাধারণ ভোটারদের ভাবনায় উন্নয়ন ইস্যু। তারা বলছেন, যেই নির্বাচিত হোক, এলাকার উন্নয়নের পাশাপাশি মাদক নির্মূলই হবে বড় চ্যালেঞ্জ। এই ক্যান্সার বাজারে মাদক বিক্রি হচ্ছে, কিন্তু মাদক উঠাতে পারে না। মাদকটা বন্ধ করতে হবে আগে। শাসন দিক দিয়ে যেন আমরা নিরাপত্তা যেন থাকতে পাই। দীর্ঘ সময় যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য খাতেও হয়নি কাঙ্ক্ষিত উন্নয়ন। রয়েছে বেকারত্বের অভিশাপ। একই সঙ্গে জেলার অর্থনীতির প্রাণ আম নিয়েও সাধারণ মানুষের প্রত্যাশা আকাশচুম্বী। স্কুল চাই, কি রাস্তা চাই, কি আমাদের কানসার্টের বীজটা চাই। আমের একটা ভালো একটা ব্যবসা হয় এখানে, তো আমাদের এখানে স্টোরেজটা নাই। আমাদেরকে ব্যাপক আকারে এখানে হাব প্রতিষ্ঠা করতে হবে ম্যাঙ্গো প্রসেসিং এর।
বিশ্লেষণে দেখা যায় চাঁপাইনবাবগঞ্জ বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগ ৩ দলই রাজত্ব করেছে, কিন্তু নতুন বাস্তবতায় এখন বিএনপি জামাতকে ঘিরে আবর্তিত হচ্ছে রাজনীতি। এলাকার বিভিন্ন সংকট সমাধান এবং উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছে প্রার্থীরা। বিএনপি হচ্ছে সারা দেশ তথা বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার মাটি এবং মানুষের দল। এখানে অনেকগুলো সমস্যা আছে, দুর্নীতি নির্মূল করতে চাই। আমি চাই বিনা পয়সায় যেন চাকরি হয়। আমাদের সাথে জনগণের সম্পৃক্ততা বেশ ভালো। আমরা আশা করছি আমরা শিবগঞ্জের মৌলিক সমস্যাগুলো সমাধান করে শিবগঞ্জকে একটা আদর্শ শিবগঞ্জ, একটা মডেল শিবগঞ্জ আমরা দেখতে চাই। আর ভোটাররা বলছেন শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের গ্যারান্টি চান তারা। আমের রাজধানী খ্যাত এই চাঁপাইনবাবগঞ্জেও বইতে শুরু করেছে নির্বাচনী আমেজ। দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত থাকায় এখানকার মানুষের দাবি, যারা উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখতে পারবেন তাদেরকেই আগামী নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচন করবেন তারা। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, চাঁপাইনবাবগঞ্জ। পৌষের মাঝামাঝি এসে হাড় কাঁপানো শীত ও ঘন কুয়াশায় স্থবির হয়ে পড়েছে রংপুর অঞ্চলের জনজীবন। দুর্ভোগ বেড়েছে চরাঞ্চল ও গ্রামাঞ্চলের ছিন্নমূল মানুষের। ঝুঁকিতে রয়েছে শিশু ও বয়স্করা। গত 3 দিনে রংপুর মেডিকেলের শিশু মেডিসিন ও বার্ন ইউনিটে 5 শতাধিক রোগী ভর্তি হয়েছেন। সহকর্মী রফিকুল ইসলামের প্রতিবেদন। শ্বাসকষ্ট, অ্যাজমা আর হাঁপানি ছিল, দীর্ঘদিনে এই রোগে ভুগছে। আমার বাচ্চার নিউমোনিয়া, আজ প্রায় 4-5 দিন থেকে গ্যাস দিতেছি, ইনজেকশন দিতেছি, কোনো কাজে হইতেছে না। এমন অসহায় অভিজ্ঞতার কথা বলছিলেন হাসপাতালে ভর্তি শিশুর অভিভাবকরা। শুধুই কি শিশু, শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন শত শত মানুষ আসছেন হাসপাতালে। বেডে জায়গা না হয় ফ্লোরে বারান্দায় চিকিৎসা নিচ্ছেন রোগীরা। ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া, ব্রঙ্কিয়াল অ্যাজমা একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে, এবং ডায়রিয়ার প্রকোপও কিছুটা বেড়েছে। যে বেড সংখ্যা রয়েছে তার চেয়ে বেশি পেশেন্ট রয়েছে, এবং আমাদের যে জনবল রয়েছে, সীমিত জনবল, সেই জনবল নিয়েই আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। হাসপাতালের পরিস্থিতি যখন এমন, তখন বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। নিউমোনিয়া এবং অ্যাজমা সহ অন্যান্য শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা কিছুটা হলেও বেশি আছে, তবে আমাদের সেটা চিকিৎসকরা আমাদের ম্যানেজ করতে। আবহাওয়া অফিস বলছে গেল 3 দিন এই অঞ্চলের তাপমাত্রা 10 ডিগ্রির আশপাশে উঠানামা করছে। বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষজন। কারণে মনে করেন এখন কর্ম নাই, এখন গাড়ি ঘোড়ার ভাড়া নাই, খুব কষ্টের দিন যাইতেছে। শীতে মনে করেন যে মানুষের খুব চলাফেরা করতে কষ্ট হইতেছে। এদিকে প্রায় 1.5 লাখ শীতবস্ত্র ছিন্নমূলে দ্রুত পৌঁছে দিতে উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন রংপুর জেলা প্রশাসক। বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। ছিন্নমূল মানুষ, এই জাতীয় বিভিন্ন ক্লাস্টার, বিভিন্ন গ্রুপ যারা রয়েছেন, তাদের মধ্যে কিন্তু আমরা কম্বল বিতরণ করে এই যে শীতের কষ্ট, সেই শীতের কষ্টটিকে কমিয়ে আনার জন্য আমরা কিন্তু যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই চলমান কাজটি আমরা অব্যাহত রয়েছে, এবং আমরা আমাদের এই যে শীত সিজন, এই শীত সিজন হয়তো সামনে যতদিন আছে, এই চলমান কাজটি আমরা অব্যাহত রাখবো বলে আশা করছি। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। দর্শক, পল্লী কবি জসিমউদ্দিনের জন্মবার্ষিকী আজ। দিবসটি উপলক্ষে কবির মাজারে শ্রদ্ধা নিবেদন সহ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ নিয়ে আরো জানাতে এবার ফরিদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনিসুর রহমান। আনিসুর, পল্লী কবির জন্মদিন আজ, এবং কি বলছেন আয়োজকরা জন্মদিনকে ঘিরে, এবং দিনব্যাপী কি কি কর্মসূচি রয়েছে সেখানে জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুর শহরের অম্বিকাপুর গোবিন্দপুরে কুমার নদীর পাড়ে পল্লী কবি জসিমউদ্দিনের পৈতৃক বাড়িতে। এখানে সকাল থেকেই কিন্তু পল্লী কবি জসিমউদ্দিনের 123তম জন্মদিনকে ঘিরে বিভিন্ন আয়োজন চলছে। বিশেষ করে এখানে কবির যে এখানে কবর রয়েছে, সেখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এখানে প্রথমে সকাল 10টায় ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, এবং এরপরে পুলিশ সুপার নজরুল ইসলাম সহ ফরিদপুর প্রেস ক্লাব এবং বিভিন্ন সাংস্কৃতিক জোটের সাংস্কৃতিক অঙ্গনের মানুষ রয়েছেন, এবং জসিমউদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে কিন্তু এই কবির কবরে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।
এরপরে কিন্তু কবির আরো আলোচনা বা বিভিন্ন অনুষ্ঠান থাকার কথা থাকলেও দেশের বেগম জিয়ার মৃত্যুর কারণে কিন্তু সেগুলো হয়নি, ক্যান্সেল করা হয়েছে। এছাড়া আমরা 1903 সালে আজকের এই দিনে কবি ফরিদপুরের তাম্বুলখানায় কবির নানা বাড়িতে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছেন এবং নানা বাড়িতে তিনি জন্মগ্রহণ করেছেন। এছাড়া তিনি বিভিন্ন তার ছাত্র জীবন থেকে বিভিন্ন কবিতা, কাব্য এবং বিভিন্ন সাহিত্য লিখেছেন। ছাত্র জীবনে তিনি বিভিন্ন কাব্য লিখে কিন্তু অনেক সুনাম অর্জন করেছেন। বিশেষ করে তার নকশিকাঁথার মাঠ এবং বিভিন্ন এই ধরনের বিভিন্ন কাব্য কিন্তু তার উল্লেখযোগ্য রয়েছে। এবং তিনি 1976 সালে কিন্তু 21শে পদক পেয়েছেন এবং 1976 সালে তিনি মারা যান, অর্থাৎ 73 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। এবং এই যে এখানে যে ডালিম গাছটি রয়েছে, তার একটা কবিতার মধ্যে ডালিম গাছ, অর্থাৎ এই ডালিম গাছের নিচেই কিন্তু তিনি চিরনিদ্রায় শায়িত রয়েছেন। যে এই পল্লীকবি জসীমউদ্দিনের এই কবর থেকে জন্মদিন থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। আনিচুর, ধন্যবাদ আপনাকে। দর্শক, পল্লীকবি জসীমউদ্দিনের জন্মদিন আজ এবং জন্মদিনের আয়োজন ঘিরেই ফরিদপুর থেকে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন সংবাদ সকাল।